এখন রাত 3:45। সম্ভবত আমার মতো পুরো বাংলাদেশ আজ নির্ঘুম রাত কাটাচ্ছে একটা নতুন সকাল দেখার আশায়। বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কয়েকটা জরুরি কথা বলে রাখা দরকার। মূল আলোচনায় যাবার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজ সারা দেশ থেকে ছাত্র জনতা এই লং মার্চে যোগ দিতে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেবেন। ফলে ঢাকার বিভিন্ন প্রবেশপথগুলো দিয়ে তারা ঢুকবেন এবং কোথায় তারা মিলিত হবেন এবং সেখান থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেবেন সেই বিষয়গুলো জানা থাকা দরকার। কারণ ঢাকায় ঢোকার পর এককভাবে শাহবাগের উদ্দেশ্যে যাওয়াটা হয়তোবা নিরাপদ নাও হতে পারে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়েকটা পয়েন্টের কথা বলেছে, যে জায়গাগুলোতে ঢাকার বাইরে থেকে, ইনফ্যাক্ট ঢাকার ভেতর থেকেও যারা শাহবাগের উদ্দেশ্যে এই লং মার্চে যোগ দেবেন তারা কোন জায়গাগুলোতে, কোন পয়েন্টগুলোতে মিলিত হবেন। মহাখালীতে জমায়েত হবেন উত্তরবঙ্গ হয়ে আসা ছাত্র জনতা। রামপুরা এবং বাড্ডায় জমায়েত হবেন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জনতা। সায়দাবাদে জমায়েত হবেন নারায়ণগঞ্জ থেকে আসা ছাত্র জনতা। মিরপুর 10 নম্বরে জমায়েত হবেন আশেপাশের এলাকার ছাত্র জনতা। শহীদ মিনারে জমায়েত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও জনতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জমায়েত হবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা। বরিশাল রুট দিয়ে আসা ছাত্র জনতা। মোহাম্মদপুরে জমায়েত হবেন আশেপাশের এলাকার ছাত্র জনতা। গাবতলীতে জমায়েত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা। পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়ক হয়ে আসা ছাত্র জনতা। এই পয়েন্টগুলোতে সকলে জমায়েত হয়ে তারপর শাহবাগের উদ্দেশ্যে লং মার্চে অংশ নিতে হবে। কারণ এককভাবে শাহবাগের উদ্দেশ্যে রওনা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের ক্যাডারদের হামলার শিকার হতে পারে। এ কারণে এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি। তবে একটা বিষয় আমি মনে করি, গতকাল সারা দেশে যে তাণ্ডবটা চালিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ক্যাডাররা, যে নিষ্ঠুর বর্বরতা, যে নৃশংসতা তারা চালিয়েছে, এটা তাদের সর্বোচ্চ শক্তি এবং সেই শক্তিটা তারা ক্ষয় করেছে। যদিও এর মধ্য দিয়ে প্রায় 150 জন মানুষকে তারা হত্যা করেছে গতকাল, যার মধ্যে পুলিশ সদস্যরাও আছেন, কিন্তু 150টা লাশ পড়েছে এবং এর মধ্য দিয়ে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু পিছু হটেছে। কারণ জেলা শহরগুলোর খবর আমি নেবার চেষ্টা করেছি, আমি যতটা জানতে পেরেছি, প্রথম দিকে তারা তাণ্ডব চালিয়েছে, গুলি করেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে, নানাভাবে একের পর এক ছাত্র জনতার উপরে তারা হামলা করেছে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো আওয়ামী লীগ এবং তাদের ক্যাডাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে এবং বেশিরভাগ জেলা এখন আওয়ামী লীগ মুক্ত। আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সেফ শেল্টারে চলে গেছেন। এবং একই অবস্থা ঢাকার জন্য প্রযোজ্য। মিরপুর 10 নম্বরের অবস্থা আমরা জানি, গতকাল সারা দিন সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা দখলে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিকেল নাগাদ মিরপুর 10 নম্বরের নিয়ন্ত্রণও ছাত্র জনতার হাতে চলে যায়, যদিও সেখানে সেনাবাহিনী সহযোগিতা করেছে। এবং এই পয়েন্টটাও আমাদের মাথায় রাখতে হবে, সারা দেশেই সেনাবাহিনী গতকাল অন্তত ছাত্র জনতার ওপরে কোনো ধরনের হামলা করেনি, বরং বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগের ক্যাডারদের থেকে ছাত্র জনতাকে সেভ করতে সহযোগিতা করেছে। এবং আমি মনে করি সেনাবাহিনী অন্তত সরাসরি ছাত্র জনতার ওপরে গুলি চালাবে না, তাদের ওপরে অতিরিক্ত বল প্রয়োগ করবে না। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ সম্ভবত এতদিন যতটা অ্যাগ্রেশন দেখিয়েছে এখন থেকে অতটা অ্যাগ্রেশন আর দেখাবে না। বিশেষ করে গতকাল আওয়ামী লীগের গুন্ডারা ঘোষণা দিয়ে
সরকার এবং সরকারি দলের নেতারা যেভাবে ঘোষণা দিয়েছিল, আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে যেভাবে মাঠে নামিয়েছিল, এবং তারপর যে ড্যামেজটা হয়েছে, তারপর পুলিশের মধ্যে যে ড্যামেজটা হয়েছে, যতগুলো পুলিশ সদস্য গতকাল নিহত হয়েছে, তাতে পুলিশ বাহিনী অন্তত এতটা অ্যাগ্রেসিভ হবার কথা না। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, র্যাব, বিজিবি, তারাও নিশ্চিতভাবেই শিক্ষা গ্রহণ করেছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। এবং সব কিছু মিলিয়ে আমি অন্তত বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা অ্যাগ্রেসিভ হবে না। তবে আওয়ামী লীগ কিছুটা চেষ্টা করবে প্রতিরোধ করে তোলার, কারণ গতকাল সন্ধ্যায়ও আমি দেখেছি আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং সরকারের কয়েকজন মন্ত্রী সরাসরি কনফ্লিক্টের ঘোষণা দিচ্ছেন, তারা কনফ্রন্টেশন চাচ্ছেন ছাত্র জনতার সাথে, এমনটা মনে হয়েছে। তারা ঘোষণা দিয়েছেন আজকের এই লং মার্চ কর্মসূচি প্রতিহত করার, যদিও তারা তাদের সর্বোচ্চ শক্তিটা গতকাল দেখিয়ে ফেলেছেন। ফলে আজকে তারা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, গতকালের মতো তারা অ্যাগ্রেসিভ হতে পারবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বিশেষ করে ঢাকার বাইরের জেলাগুলোতে তারা ঘুরে দাঁড়াতে পারবে না, এটা মোটামুটিভাবে নিশ্চিত। তবে ঢাকার মধ্যে তারা বিভিন্ন অলিগলি থেকে হয়তোবা হামলা চালানোর চেষ্টা করতে পারে। এ কারণেই নির্দিষ্ট পয়েন্টগুলোতে একত্রিত হয়ে তারপর লং মার্চ কর্মসূচির দিকে অগ্রসর হতে হবে। এবং সারা দেশের মানুষের মতো আমিও বিশ্বাস করতে চাই আমরা বিজয়ের দ্বারপ্রান্তে, এবং আজকের এই লং মার্চ থেকেই বিজয়ের সূচনা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি কথা বলা দরকার, তবে এই বিষয়টা নিয়ে এখনই এত আলোচনার দরকার নেই। তবে সামনের দিনগুলোতে আমাদেরকে এটা নিয়ে অনেক আলোচনা করতে হবে, কারণ এই সরকারের পতনের সাথে সাথে প্রশ্ন তৈরি হবে আমরা কেমন সরকার গঠন করতে যাচ্ছি। অবশ্যই এখনই কোনো নির্বাচিত সরকার দেশের ক্ষমতায় আসবে না, সুতরাং অন্তর্বর্তীকালীন একটা সরকার লাগবে, যেই সরকার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে গত 16 বছরে দেশটাকে যেভাবে ধ্বংস করেছে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে সেটাকে মেরামত করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। এবং এই সরকারটা কেমন হবে সেটা নিয়ে আমাদের আলোচনা শুরু করতে হবে, কারণ আমরা মনে করি আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। প্রথম বিজয় অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ, এই সরকারের অপসারণ সম্ভবত এখন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু এখানে লড়াইটা শেষ হয়ে যাবে না, কারণ শেখ হাসিনা যদি পতনের আগে সেনাবাহিনীর কাছে কিংবা এ ধরনের কোনো একটা পায়তারা তিনি করেন ক্ষমতা হস্তান্তরের, সেক্ষেত্রে ছাত্র জনতা নিশ্চয়ই মেনে নেবে না, কারণ একটা স্বৈরাচার হটিয়ে আমরা আরেকটা স্বৈরাচার কিংবা আমাদের নিজেদের জন্য আরেকটা রক্তক্ষয়ী লড়াইকে আমন্ত্রণ জানাবো না। ফলে এই আলোচনাটা এখন থেকে আমাদের মধ্যে থাকতে হবে। খুব বেশি আলোচনার দরকার নেই, তবে মূল বিষয়টা হচ্ছে, আমরা যদি বটম লাইন বলি, সেটা হলো আন্দোলনকারী শক্তি 16 বছর ধরে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে, সেই আন্দোলনকারী শক্তি এবং 2024-এর এই গণ অভ্যুত্থানের নায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং নাগরিক সমাজের প্রতিনিধি, এই তিন পক্ষ মিলে জনগণের আস্থাভাজন প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যেখানে নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন, শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবেন। কারণ রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিহত করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী দেশটাকে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতিনিধি এবং নাগরিক সমাজ, বিশেষ করে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, তাদের অংশগ্রহণ প্রয়োজন। ফলে আমরা আন্দোলনকারী সবগুলো পক্ষের সাথে আলোচনার মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠন করব, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেখানে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে পারবে না।